একজন পুলিশ অফিসার, তাঁর স্ত্রী এবং দুটি সন্তান। আমার আপনার মতোই ভালোয় মন্দে মেশানো একটা সুখী সংসার। কিন্তু একদিন হঠাৎ করে পুরো পরিবারটা তছনছ হয়ে গেল। কি ভাবছেন, 22শে শ্রাবণের মতো পুলিশ অফিসারের কোনো শত্রু এসে গোটা পরিবারটাকে শেষ করে দিয়েছে? না, তা ঠিক নয়। আপনাদেরকে যদি আমি বলি, একটি 18-19 বছরের মেয়ে ঠান্ডা মাথায়, আই রিপিট, ঠান্ডা মাথায় কোনো রকম প্রভোকেশন ছাড়া একটি কিচেন নাইফ নিয়ে নিজের বাবা মাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল, আপনারা বিশ্বাস করতে পারবেন? নমস্কার, আমি অর্ণব, আর আপনারা শুনছেন অপরাধ সূত্র। এখানে আমরা গল্প শোনাই না কোনো বইয়ের পাতা থেকে নয়, বরঞ্চ সরাসরি পুলিশের খাতা থেকে। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটা বাংলাদেশের একটি ঘটনা, এবং এই ঘটনাটায় গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল এবং এর রেশ এসে পড়েছিল ভারতের মানুষদের মধ্যেও। ঘটনাটা ঘটেছিল কয়েক দশক আগে, কিন্তু আজকেও এই ঘটনাটা শোনার পর আপনারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারবেন না। ঘটনাটা আপনাদেরকে নাড়িয়ে দিয়ে যাবে। ঘটনাটার সূত্রপাত ঢাকার চামেলিবাগের একটি ফ্ল্যাট থেকে। আপাত দৃষ্টিতে পরিবারটিকে দেখলে যে কেউ মনে করবে একটা গোছানো সুন্দর ছিমছাম সংসার। এই পরিবারের কর্তা ছিলেন মাহফুজুর রহমান। তিনি ছিলেন ঢাকার স্পেশাল ব্রাঞ্চ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একজন অফিসার। তার সহকর্মীদের মুখে শোনা যায় তিনি নাকি কর্মক্ষেত্রে বেশ সৎ পুলিশ অফিসার ছিলেন। স্বভাবগত কারণেই একজন পুলিশ অফিসারের যেরকম হওয়ার কথা, তিনি ছিলেন অত্যন্ত ডিসিপ্লিনড এবং গম্ভীর প্রকৃতির মানুষ। এই মাহফুজুর রহমানের স্ত্রী স্বপ্না রহমান ছিলেন একজন সাধারণ স্নেহময়ী গৃহিণী। তার সময় কেটে যেত এই গোটা পরিবারটাকে সামলে রাখতেই। তবে তিনি বেশ কিছুদিন ধরেই চিন্তিত হয়ে পড়েছিলেন নিজের বকে যাওয়া মেয়ে ঐশীকে নিয়ে। ঐশীর অবাধ্যতা নিয়ে তিনি তার স্বামীর কাছে বহুবার অভিযোগ করেছেন, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। তাদের আরেক সন্তান ছিল ওহিদুর রহমান। ঘটনার সময় ওহিদুরের বয়স ছিল মাত্র 7 বছর। সে কিন্ডারগার্টেন স্কুলে, ঢাকারই একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনা করত। নিজের দিদিকে সে প্রাণীর চেয়েও বেশি ভালোবাসত, কিন্তু সে জানত না তার দিদি তার চোখের সামনে নিজের পরিবারকে কুপিয়ে কুপিয়ে খুন করবে। ঐশী রহমান ছিল বাড়ির বড় মেয়ে। ঢাকার ধানমন্ডির একটি নামী ইংলিশ মিডিয়াম স্কুল, অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের ছাত্রী ছিল সে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল ঐশী, কিন্তু তার সত্ত্বেও তার জীবনটা আস্তে আস্তে যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছিল। কেন বলছি সেটা জানতে গেলে আপনাদের ঐশীর জীবনযাত্রার একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। এই ঐশীর লাইফস্টাইল যদি আপনি বাইরে থেকে দেখেন, তাহলে আপনার মনে হবে যে খুব সাধারণ অন্যান্য ছাত্রীদের মতোই সে একজন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী, পড়াশোনা নিয়েই থাকে। কিন্তু আপনি যদি একটু গভীরে ঢোকেন, তাহলেই আপনি ঐশীর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অন্য আরেকটা রূপ দেখতে পাবেন। এর প্রধান কারণ ছিল তার ভুল সঙ্গ। কিশোরী বয়স পার হওয়ার আগেই সে ধানমন্ডির বিভিন্ন হাই প্রোফাইল ডিজে পার্টিগুলোয় যাওয়া শুরু করেছিল। সেই পার্টিগুলোতেই তার সাথে আলাপ হয় জনি, রনি এবং আসাদুজ্জামান বলে 3টি বখাটে ছেলের। এরা ছিল তার প্রধান সঙ্গী। এছাড়াও আরও বেশ কিছু বখাটে ছেলে মেয়ের সঙ্গে তার আলাপ হয়েছিল। এই ছেলেমেয়েগুলো প্রত্যেকে ড্রাগের নেশায় লিপ্ত ছিল, এবং এদের সাথে থাকতে থাকতে ঐশীও ড্রাগের নেশার অন্ধকারে তলিয়ে যেতে শুরু করে। ঐশীর নেশা কেবল ধূমপান বা মদ্যপানেই সীমাবদ্ধ ছিল না। সে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে পড়ে বিভিন্ন রকম মারাত্মক ড্রাগসে, গাঁজায়, ইয়াবা, প্যাথেডিন ইনজেকশনে। এবার আপনারা তো জানেনই যে এই ড্রাগের নেশা বেশ দামি একটা নেশা। এই নেশাটা করতে গেলে প্রচুর প্রচুর টাকার প্রয়োজন। ঐশী বাবা মায়ের কাছ থেকে বিভিন্ন রকমভাবে ভুল বুঝিয়ে তার পড়াশোনার কাজে প্রয়োজন, বা বিভিন্ন রকমভাবে তাদেরকে ভুল বুঝিয়ে তাদের থেকে প্রতি মাসেই টাকা হাতিয়ে নিত। এমনকি সে চুরি পর্যন্ত করত বাবার পকেট থেকে। এরকমই একবার চুরি করতে গিয়ে সে মাহফুজুর রহমানের হাতে ধরা পড়ে যায়। মাহফুজুর রহমান প্রচণ্ড সৎ ব্যক্তি ছিলেন, আমি আগেই বলেছি। তিনি মেয়ের এই চুরি করার ব্যাপারটা মেনে নিতে পারেননি। তিনি মেয়েকে যথেষ্ট কড়া শাস্তি দেন। তিনি প্রথমেই মেয়ের ফোনটা কেড়ে নেন, তারপর তাকে বাড়িতে বন্ধ করে রাখেন, তার বাড়ি থেকে বেরোনোই তিনি বন্ধ করে দেন।
না তিনি স্কুল বন্ধ করেননি, ঐশীর একা বেরোনো বন্ধ করেন। ঐশীকে তিনি নিজে স্কুলে দিতে যেতেন এবং নিতে যেতেন। বাড়িতেও তাকে কখনোই একা থাকতে দেওয়া হতো না। ঐশীর জন্য তার বাবা একজন সর্বক্ষণের গৃহকর্ম সহায়িকা নিযুক্ত করেন। মাত্র 11 বছরের খাদিজা আক্তার সুমি সবসময় ঐশীর ওপর নজর রাখত। এবার এই অতিরিক্ত শাসন জিনিসটা না ঐশী মেনে নিতে পারছিল না, কারণ শুরু থেকে তাকে শাসন করা হয়নি। শুরু থেকে সে প্রচুর স্বাধীনতা পেয়েছে এবং সেই স্বাধীনতা সে প্রচণ্ডভাবে অপব্যবহার করেছে। এবার হঠাৎ করে এতটা বাঁধন সে মেনে নিতে পারেনি এবং এখান থেকেই জন্ম হয় তার মনে এক ভয়ানক পরিকল্পনার, তার বাবা মাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার। তার মনে হয়েছিল তার বাবা অত্যন্ত ব্যাকডেটেড, তাই তার জীবনে তিনি বাধা দিচ্ছেন এবং তার মা হচ্ছে স্পাই, তিনি তার সব কথা বাবাকে গিয়ে লাগিয়ে দেন। 2013 সালের 13ই অগস্ট, চামেলিবাগের ফ্ল্যাট। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 7টা। ঐশী বেশ কিছুদিন ধরেই তার এই কিলিং মিশন এক্সিকিউট করার প্ল্যান করছিল। কিছুদিন আগেই সে তার ওই বখাটে বন্ধুদের একজন রনিকে দিয়ে ব্রোপাজিমাম নামে একটা ঘুমের ওষুধের 60টা বড়ি নিজের কাছে আনিয়ে রেখেছিল। সন্ধে 7টা নাগাদ সে রান্নাঘরে যায়, রান্নাঘরে গিয়ে কফি তৈরি করে। তারপর নির্দ্বিধায় সেই কফির মধ্যে 30টা ঘুমের ওষুধের বড়ি গুঁড়ো করে মিশিয়ে দেয়। তার মা স্বপ্না রহমান তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। ঐশী খুব সাধারণভাবেই মায়ের কাছে যায় এবং অত্যন্ত স্বাভাবিকভাবে সেই কফির কাপটা মায়ের হাতে তুলে দেয়। তার মাও টিভি দেখতে দেখতে বিনা দ্বিধায় সেই কফির কাপটা নিঃশেষ করেন এবং তারপরেই তিনি গভীর ঘুমে লুটিয়ে পড়েন ওই সোফার ওপরই। ওই সোফার ওপরেই একটা কুশন দিয়ে তার মাকে ঐশী শুইয়ে দেয়। তারপর ফোন করে তার বাবাকে। তার বাবাকে বলে যে, বাবা, মা বোধহয় অসুস্থ হয়ে গেছেন, মা কেমন করছেন, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। মেয়ের কথা শুনে মাহফুজুর রহমান ডিউটি ছেড়ে সঙ্গে সঙ্গে বাড়ি আসেন। বাড়ি ফিরে এসে নিজের স্ত্রীকে ওইভাবে শুয়ে থাকতে দেখে তিনি মেয়েকে জিজ্ঞেস করেন যে, কি হয়েছে তোর মায়ের? মেয়ে বলে যে মায়ের শরীরটা কীরকম খারাপ লাগছিল, বলছিল অস্বস্তি হচ্ছে, তাই একটু ঘুমিয়েছে, বলেছে ঘুম থেকে যেন তাকে ডাকা না হয়। তখন মাহফুজুর রহমান তার স্ত্রীকে কোলে করে নিয়ে গিয়ে বেডরুমে শুইয়ে দেন। ঐশী রান্নাঘরে গিয়ে আরও 1 কাপ কফি তৈরি করে এবং তাতেও আগের মতোই 30টা ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সেই ঘুমের ওষুধ মেশানো কফি খেয়ে মাহফুজুর রহমান হঠাৎ করে খুব ক্লান্ত বোধ করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই মেয়েরই ঘরে, মেয়েরই বিছানায় তিনি ঘুমিয়ে পড়েন। রাত তখন আনুমানিক 2টো। গোটা ফ্ল্যাটটা নিঝুম। ঐশী আস্তে আস্তে উঠে রান্নাঘরে যায়। সেখানে আগে থেকেই সে একটা বড়সড় ধারালো কিচেন নাইফ লুকিয়ে রেখেছিল। সেই নাইফটা বের করে প্রথমে যায় নিজের মায়ের কাছে। তার পাঁজরের কাছে সে স্ট্যাব করে। ছুরি দেহে প্রবেশের সঙ্গে সঙ্গেই তীব্র যন্ত্রণায় স্বপ্না রহমানের ঘুম ভেঙে যায়। তিনি চিৎকার করতে যান, বাধা দিতে যান, কিন্তু সেই ঘুমের ওষুধের প্রভাবে তিনি শক্তিহীন ছিলেন, তিনি বাধা দিতে পারেন না। ঐশী আর দেরি করে না, সে ছুরিটা আবার তুলে নিয়ে পর পর স্ট্যাব করতেই থাকে এবং একটা পর্যায়ে গিয়ে স্বপ্না রহমানের শ্বাস বন্ধ হয়ে যায়, তিনি মারা যান। ঐশীর 7 বছরের ভাই তখন ওই ফ্ল্যাটেই ছিল। মাকে খুন করবার আগে ঐশী ভাইকে সঙ্গে করে নিয়ে বাথরুমে যায় এবং বাথরুমের দরজা বাইরে থেকে লক করে দেয়। মাকে খুন করার পর সে ওই ছুরি নিয়ে যায় বাবার কাছে। ঐশী খুব ভালো করেই জানতো যে তার বাবা একজন ট্রেইনড পুলিশ অফিসার এবং তার থেকে অনেক বেশি শক্তি ধরেন, তাই সেই ঘুমের ওষুধের ব্যবস্থা করেছিল। এই ঘুমের ওষুধের নেশায় সম্পূর্ণ অবশ হয়ে পড়েছিলেন তার বাবা। এই অবস্থাতেই তার বুকে একের পর এক ছুরির আঘাত করে ঐশী এবং একটা সময় পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুটো খুন করার পর, নিজের বাবা মাকে খুন করার পরেও কিন্তু ঐশী প্যানিক করেনি। প্রথমেই সে একটা কাপড় নিয়ে এসে রক্তগুলোকে পরিষ্কার করে, তারপর নিজে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়। তারপর তাকে দেখাশোনা করার জন্য যে ওই 11 বছরের বাচ্চা মেয়েটিকে রাখা হয়েছিল সুমি, তাকে গিয়ে সে ডেকে তোলে। তাকে বলে যে তার বন্ধু রনি এসে বাবা মাকে খুন করে দিয়ে চলে গেছে, বলেছে যে যদি সে কাউকে বলে তাহলে এই বাড়িতে যতজন থাকে প্রত্যেককে মেরে ফেলবে। সুমি আসল সত্যিটা বুঝতে পেরেছিল। সে বেশ কিছুদিন ধরেই ঐশীর ব্যবহার খেয়াল করেছিল, কিন্তু একটা খুন চাপা মানুষের বিরুদ্ধে একটা 11 বছরের বাচ্চা কী বা করতে পারে তার হাতের পুতুল হওয়া ছাড়া।
এই সুমির সাহায্য নিয়েই ঐশী তার বাবা মায়ের লাশ বাথরুমে নিয়ে গিয়ে বন্ধ করে রাখে। 14ই অগস্ট সকাল 7টা নাগাদ ঐশী আলমারি ভেঙে মায়ের সমস্ত গয়না বার করে নেয়। তারপর সে বাবার ওয়ালেট থেকে যত টাকা ছিল সেই নগদ ক্যাশটাও বার করে নেয়। এছাড়া আরও বেশ কিছু দামি জিনিসপত্র ব্যাগের মধ্যে ভরে নিয়ে সে ভাইকে 8টা নাগাদ অন্য একটা বাথরুম থেকে বের করে আনে। তাকে বলে যে বাবা মা একটু আগেই বেরিয়ে গেছে, চল আমাদেরকেও এক্ষুনি বেরোতে হবে। তখন সকাল 8:30। সারা রাত ওই 7 বছরের বাচ্চা ছেলেটা বাথরুমের মধ্যে বন্দি ছিল। সে অত্যন্ত ভয় পেয়ে গেছিল। তাছাড়া সে তো তার দিদিকে বিশ্বাস করত। দিদির কথায় বিশ্বাস করে সে সঙ্গে সঙ্গে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। চামেলিবাগের ফ্ল্যাট থেকে বেরিয়ে তারা প্রথমেই যায়, তারা বলতে 3 জন, ঐশী, সুমি এবং ঐশীর ভাই। তারা 3 জন যায় ওই রনির বাড়িতে। এই মিজানুর রহমান রনির বাড়িতেই গা ঢাকা দেয় ঐশী এবং খানিকক্ষণ পর সে তার ভাইকে সুমির হাত দিয়ে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। 15ই অগস্ট চামেলিবাগের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে, মানুষ পচা গন্ধ। প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়। পুলিশও ততক্ষণে বেশ চিন্তায় ছিল মাহফুজুর রহমানকে কোনোভাবে ট্রেস করতে না পেরে। তিনি তো হঠাৎ করেই অফিস থেকে বেরিয়ে চলে এসেছিলেন, তাকে ট্রেস করা যাচ্ছিল না। পুলিশ তবুও ফ্ল্যাটের দরজা বন্ধ থেকে 16ই অগস্ট অবধি অপেক্ষা করে। তারপরেও মাহফুজুর রহমানের কোনো খোঁজ না পেয়ে তারা ফ্ল্যাটের দরজা ভাঙে এবং বাথরুম থেকে মাহফুজুর রহমান এবং স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত পচা গলা মৃতদেহ আবিষ্কার করে। 17ই অগস্ট 2013 সবাইকে অবাক করে দিয়ে ঐশী রহমান নিজে এসে থানায় আত্মসমর্পণ করে। সে স্বীকার করে যে সে নিজেই তার বাবা মাকে হত্যা করেছে। এই ঘটনার পর পুলিশি তদন্ত এক অন্য মোড় নেয়, কারণ পুলিশও তার আগে অবধি ভাবতে পারেনি যে একটা 18-19 বছরের মেয়ে। এরপর কোর্টে কেস শুরু হয়। ঐশীর আইনজীবী দাবি করেন যে ঐশী একজন মাইনর, কারণ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সার্টিফিকেট অনুযায়ী ঐশীর বয়স ছিল 18 বছর। কিন্তু পুলিশ তাদের একজন সহকর্মীর মৃত্যুতে প্রচণ্ড রেগেছিল। তারা ঐশীর ডেন্টাল টেস্ট করান। আপনারা যারা জানেন না তাদেরকে বলে রাখি যে ডেন্টাল টেস্টের মাধ্যমে মানুষের বা যে কোনো প্রাণীরই এজ বোঝা যায়। ডেন্টাল টেস্ট করিয়ে তারা প্রমাণ করেন যে ঐশীর বয়স আসলে 19। তাকে প্রাপ্তবয়স্কদের মতোই সাজা দেওয়া হোক। 2015 সাল নাগাদ ঢাকা আদালত ঐশীকে ঠান্ডা মাথায় খুনের জন্য ডেথ পেনাল্টি দেয়। এরপর ঐশীর আইনজীবীরা গিয়ে হাইকোর্টে আবার অ্যাপিল করে। তারা অ্যাপিল করেছিল এই বলে যে ঐশী নিজে থেকে থানায় এসে আত্মসমর্পণ করেছে এবং তার পুরনো কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এছাড়া ঐশীর বাবা মা তাকে বন্দি করে রেখেছিল। সে এর আগে প্রচুর পরিমাণে ড্রাগস নিত। সুতরাং ঐশী ড্রাগস উইথড্রল সিমটমে ভুগছিল, অর্থাৎ এই ঘটনার সময় সে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। এই অ্যাপিলের পর হাইকোর্ট ঐশীর ডেথ পেনাল্টি কমিয়ে দিয়ে তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ঐশী রহমান এখন গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে যাবজ্জীবন সাজা খাটছে। বহুদিন জেলে থাকার কারণে এবং ড্রাগ থেকে দূরে থাকার কারণে শোনা যায় ঐশী নাকি এখন তীব্র অনুশোচনায় ভোগে। সে তার ভাইয়ের নাম করে বারবার কাঁদে, বাবা মার নাম করে বারবার কাঁদে। সেই ভাইয়ের নাম করে কাঁদে 7 বছর বয়সে যার সামনে তার বাবা মাকে হত্যা করে একদিনের মধ্যে ছেলেটার জীবনও সে ধ্বংস করে দিয়েছিল। ছেলেটি এখন বড় হচ্ছে তার কাকার কাছে। সে স্কুলে পড়ে। এক ভয়ানক মানসিক ট্রমা নিয়েই সে বড় হচ্ছে। আচ্ছা, এই ঘটনা থেকে আপনারা কি শিখলেন বলুন তো? অতিরিক্ত ভালোবাসা এবং অতিরিক্ত শাসন কোনোটাই ভালো নয়। একটা বাচ্চাকে ছোট থেকেই কিছু নিয়মের মধ্যে বেঁধে রাখা অত্যন্ত প্রয়োজন। তারা কাদের সাথে মিশছে এবং হ্যাঁ, আমরা তাদের জীবনে পুরোপুরিভাবে হস্তক্ষেপ করব না, কিন্তু তারা কাদের সাথে মিশছে, আমরা তো বড়। আমরা যারা বড়, আমাদের উচিত এই বিষয়গুলোয় নজর রাখা। আমি বলছি না যারা স্বাধীনতা পায় তারা প্রত্যেকেই এরকম হয়। আমিও ছোট থেকে প্রচুর স্বাধীনতা পেয়েছি, কিন্তু বড় হয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, এই স্বাধীনতাও খানিকটা কন্ট্রোলড স্বাধীনতা ছিল। যাই হোক, আমাদের আজকের বলা ঘটনা আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আমাদেরকে জানাবেন যে ঐশী তার উপযুক্ত শাস্তি পেয়েছে কিনা। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা হাইপ করতে পারেন এবং আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।